এখানে নানা অ্যাঙ্গেল থেকে মানুষজন এসেছে এবং শহীদ হয়েছে। প্রত্যেকটা বিষয়ে ওনাদের কনসেন্ট আছে। চট্টগ্রামে তো সমস্ত জায়গায় যখন তারা একটা পরিকল্পিতভাবে আমাদের এই আলেম ওলামাদের উপরে এরকম একটা নৃশংস আক্রমণের শিকার তারা করলেন এবং রাষ্ট্রের সকল অর্গানকে এটার বিরুদ্ধে নিয়োজিত করলেন, এটাকে আপনি সিস্টেমেটিক বলবেন না, এটা টার্গেটেড বলবেন না, এটা ওয়াইড স্প্রেড বলবেন না, তাহলে ওয়াইড স্প্রেডের আর কি সংজ্ঞা থাকতে পারে? আমি তো মনে করি যে এই ট্রাইব্যুনালের এখতিয়ারভুক্ত সবচেয়ে উপযুক্ত একটি ঘটনা। জনাব চিফ প্রসিকিউটর, এই তদন্ত এবং বিচারের মধ্য দিয়ে কি শাপলা চত্বর হত্যাকাণ্ডে কতজন নিহত হয়েছেন তার প্রকৃত সংখ্যাটা পাওয়া যাবে কিনা, নাকি এটা পরবর্তীতেও এটা নিয়ে? শোনেন, আমরা এই পর্যন্ত খসড়া তালিকায় আমরা যেটা সংখ্যা পেয়েছিলাম এটা আপনাদের কাছে প্রকাশ করাই যায়। সেখানে হচ্ছে আমরা প্রায় 61 জনের একটা তালিকা আমরা পেয়েছিলাম, কিন্তু আমরা 58 জনকে আমরা আইডেন্টিফাই ইতিমধ্যে আমরা করতে পেরেছি, আর বাকিদের আমরা আইডেন্টিফিকেশনটা আমরা সম্ভব হয়নি, কিন্তু আমাদের তালিকা হচ্ছে 61 জন। মাননীয় চিফ প্রসিকিউটর, এই একটু আমি কারেকশন দিচ্ছি, সেটা হলো যে আসলে নিহতদের যে সংখ্যা, এই সংখ্যাটা সেই সংখ্যাটাই আসছে আমাদের আলোচনাতেও এবং এই তদন্তের মধ্যে দিয়েও 58 জন যাদের তথ্য সংগ্রহ করা সম্ভব হয়েছে। আমরা আগাগোড়াই বলছি যে এখানে অনেক মিসিং আছে, যে একেবারে ডেড বডি মিসিং, যাদের কোনো হদিসই নাই। কাজেই সেই তথ্যগুলো এখানে কোনোভাবেই আনার কোনো সুযোগ নাই, আনার কোনো কোনো সূত্রই নাই, যেহেতু রাষ্ট্রীয়ভাবে এটাকে তৎকালীন সময়ে এই শাপলার শহীদদের গুম করার একটা অপচেষ্টা হয়েছে। এই জন্য সংখ্যাটা যেটা আসছে সেটা হলো শুধুমাত্র তাদের সংখ্যা যাদের অথেন্টিকভাবে যাদের তথ্য আমাদের কাছে সংগৃহীত হয়েছে। রাষ্ট্র তাদেরকে গুম করতে চাইলো, রাষ্ট্র তাদেরকে মিসিং করতে পারে, কিন্তু আপনাদের স্টুডেন্ট, আপনাদের ছাত্র এবং যেই ছাত্ররা আছে তাদের তো পরিবার আছে, তাদের তো পরিচয় আছে যে এরা এই পরিবারের সন্তান বা এর সন্তান, সেইটা কি রাষ্ট্র চাইলে সিল করতে পারে বা লুকিয়ে ফেলতে পারে? আমি আপনার কাইন্ড ইনফরমেশনের জন্য আমি তথ্য দিচ্ছি, সেটা হলো যে এখানে শহীদদের মধ্যে আমাদের স্টুডেন্টদের পোর্শনটা কিন্তু খুবই কম। এখানে সমাজের সকল শ্রেণীর মানুষ, এখানে ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বুয়েটের ছাত্র, ট্রাক ড্রাইভার, শ্রমিক, রাজনৈতিক দলের কর্মী, সব ধরনের বাংলাদেশের তখনকার প্রায় সবগুলো বিরোধী দলের রাজনৈতিক কর্মীরাও এই শহীদদের তালিকার মধ্যে আছে। অর্থাৎ একটা সার্বজনীন আন্দোলন যেটাকে বলা হয়, সেই আন্দোলন ছিল যে এখানে নানা অ্যাঙ্গেল থেকে মানুষজন এসেছে এবং শহীদ হয়েছে। দিয়েছেন এবং যাদের আশা করেছেন কোনো চাপ ছিল কিনা কাউকে বাদ দেওয়া না দেওয়া, অথবা তদন্তটা আপনারা একবারে নিজেদের মতো করে করতে পেরেছেন এখানে কোনো চাপ ছাড়াই? এখানে কাউকে বাদ দেওয়া বা কার ঢুকানোর কোনোটাতে আমাদের কোনো চাপ ছিল না। আমাদের এই মামলার তদন্তের সিস্টেমটাই ভিন্ন। শুরু থেকে প্রসিকিউশন টিম আমাদের সাথে থাকে এবং ওনারাও সার্বক্ষণিকভাবে শুরু থেকে ছিলেন। প্রত্যেকটা বিষয়ে ওনাদের কনসেন্ট আছে। যে আসামি হচ্ছে কেন হচ্ছে, ম্যাক্সিমাম হুজুর তো বললেন তারা অলমোস্ট স্যাটিসফাইড। দুই একটা বিষয় আছে আমি একটু অ্যাড করি আমার প্রসিকিউশন টিমের সাথে, ইনভেস্টিগেশন যে আমাদের কোঅর্ডিনেটর, এই ইনভেস্টিগেশনটার ধরনটা হচ্ছে এরকম যে ইনভেস্টিগেশন এজেন্সি যে ইনভেস্টিগেশনটা করে, বিশেষ করে এই হেফাজতের ইনভেস্টিগেশনের মধ্যে হেফাজতের প্রত্যেক নেতৃবৃন্দ আমাদের সাথে ওনাদের সাথে আমাদের সাথে যোগাযোগ রেখেছেন। প্রত্যেকটি কর্মকাণ্ড আমরা যথাসময়ে তাদেরকে অবহিতও করেছি এবং প্রসিকিউশনের পক্ষ থেকেও প্রসিকিউশনের যারা তদন্ত কাজে খুব সহায়ক ভূমিকা পালন করতে পারে এরকম প্রসিকিউটরও কিন্তু আমাদের তদন্ত সংস্থায় নিয়োজিত ছিল, তারাও সার্বক্ষণিক এগুলি দেখভাল করেছেন। এবং বলতে পারেন আপনি এটা যে ইনভেস্টিগেশনের মধ্যে আজকে আমাদের যেসব নেতৃবৃন্দ এখানে দেখছেন আমাদের হেফাজত ইসলামের, তারা প্রত্যেকটা কর্মকাণ্ড সবসময় তারা খোঁজখবর নিয়েছেন। আমাদের প্রসিকিউশনের সদস্যরা তাদের সাথে ছিলেন, তারাও যখন যেভাবে আমাদের কাছে পরামর্শ চেয়েছেন আমরা সেভাবে পরামর্শ দিয়েছি। এটা 24 সপ্তাহে কি দাখিল হচ্ছে? আমরা খুব আশাবাদী যে আমরা আজকে আমাদের নেতৃবৃন্দদের সাথে কথা বললাম, রিপোর্টের খসড়া সম্পর্কিত তাদের সাথে আমরা একটা প্রাথমিক আলোচনা করলাম। এটা আপনারা জেনে থাকবেন যে যখন কোনো পুলিশ রিপোর্ট আসে, এটা কিন্তু আমাদের একটা নৈতিক দায়িত্ব যে আমাদের শহীদ স্টেক হোল্ডারদের সাথে আমাদের একটা মত বিনিময় আমরা করে থাকি। এই কারণে আমাদের তদন্তের স্বচ্ছতার স্বার্থে যে যাতে করে এই তদন্ত কোনোভাবে বিতর্কিত না হয়, যেমনটা আপনি বললেন যে কোনো আসামি এর মধ্যে বাদ পড়ে যায় কিনা,
বা তাদের ইনভলভমেন্ট ছিল কিনা। আমরা একটা কথা, শেষ কথাটা বলি যে আমাদের কোনো আসামির যদি নিরপরাধ হয় তাকে আমরা আনব না, কিন্তু কোনো দোষী আসামি যাতে বাদ না পড়ে যায় সেই জন্য আমরা এই সতর্কতা অবলম্বন করছি। সেই কারণেই আমাদের হেফাজতের নেতৃবৃন্দদের সাথে আমরা আলোচনা করলাম, পরামর্শ নিলাম। ওনাদের যদি আমাদের আর ফার্দার কোনো পরামর্শ থাকে সেটা ইনভেস্টিগেশন এজেন্সি তারা সেইভাবে কাজ করে। আমরা সুনির্দিষ্টভাবে মানে কবে নাগাদ আপনারা দাখিল করতে পারবেন? আমি খুব আশা করছি যে আগামী 21 তারিখে আমাদের ট্রাইব্যুনাল খোলার দিনই আমি বাদী হয়ে আমাদের ফর্মাল চার্জটা আমি দাখিল করতে চাই। এর মধ্যে আমি আমাদের নেতৃবৃন্দদের সাথে আমরা কথা বললাম, ওনাদেরকে পরামর্শ দিলাম যে এর মধ্যে যদি তাদের কোনো আরও ফার্দার কোনো এভিডেন্স থাকে, পরামর্শ থাকে, তারা যেন আগামী 2-1 দিনের মধ্যে, এই 2 দিনের মধ্যে যাতে আমাদেরকে বিষয়টা হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, এটা ওনার জন্য একটু বিব্রতকর হয়ে যায়। দেখেন, আমরা পুলিশ ইনভেস্টিগেশন আমাদের যে আইনে যেভাবে বলা আছে সেভাবেই তো হবে। আপনার আইন অনুযায়ী এই আইনটি প্রণয়নের পর থেকেই দ্যাট ইজ আপনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973, এইটা 73 সালে আইনটি প্রণয়নের পরেই ইনভেস্টিগেশনের দায়িত্ব পুলিশকে দেওয়া আছে। আর কোনো সংস্থা তো আমাদের ইনভেস্টিগেশনের দায়িত্ব নাই, অতএব পুলিশই করবে। সেখানে প্রশ্ন উঠছে যে আপনি দেখছেন যে এরই মধ্যে এই ইনভেস্টিগেশন এজেন্সি যারা পুলিশের দায়িত্বে তারা যে ইনভেস্টিগেশন করতেছেন, আমরা তো বহু পুলিশকে আসামি করেছি। এই পুলিশ ইনভেস্টিগেশন করে পুলিশকে আসামি করছে বহু। আমরা কে পুলিশ কে পাবলিক এইভাবে কিন্তু দেখে ইনভেস্টিগেশনটা হয় না, আমরা অপরাধীকে দেখে ইনভেস্টিগেশনটা হয়। সো ওখানে আপনি এটা মনে করেন, এটা একটা পারসেপশন হতে পারে আপনাদের, কিন্তু আমরা আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি বলেন, প্রসিকিউশন টিম বলেন, আমাদের যে যৌথভাবে আমরা যে কাজগুলি করি, আমরা প্রথমত প্রাধান্য দিচ্ছি আমরা কে অপরাধী, কে পুলিশ, সাংবাদিক, আইনজীবী, ডাক্তার, এইভাবে আমরা দেখি কিন্তু ইনভেস্টিগেশনটা হয় না। অতএব আপনাদের এই আশঙ্কা থাকার কোনো কারণ নাই যে পুলিশ হলে পুলিশকে ফেভারিজমের কোনো জায়গা আছে। এই মামলায় দেখবেন, এই মামলার মধ্যেও দেখবেন যে বেশি সংখ্যক মানুষ কিন্তু পুলিশই হবে। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ।